অন্ধকার, নীরবতা আর অজানার ভয়, এই তিনের মিলনেই শুরু হয় আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের গল্প। ছোটবেলা থেকেই ভূত প্রেতের গল্প আমাকে মুগ্ধ করলেও কখনো ভাবিনি একদিন আমাকেই সত্যিকারের আতঙ্কের মুখোমুখি হতে হবে। অন্ধকার পাহাড়ের নিষিদ্ধ গুহা, লাল কাপড় আর রাতের নিস্তব্ধতার মাঝে ভেসে আসা এক নারীকণ্ঠ আমাকে এমন এক দুনিয়ায় টেনে নেয় যেখান থেকে ফিরে আসা সবসময় সম্ভব হয় না। আজ সেই অভিশপ্ত রাতের সত্যিটাই আপনাদের সামনে শেয়ার করছি, যেখানে ভয় ছিল বাস্তব আর ছায়াগুলো শুধু ছোটবেলা থেকেই আমার ভূত ভবিষ্যৎ অতিপ্রাকৃত এসব বিষয়ের প্রতি এক অদ্ভুত টান ছিল। অন্যরা যখন ভূতের গল্প শুনে ভয় পেত, আমি বরং আরও গল্প চাইতাম। আমার জন্য সন্ধ্যার পর বৃষ্টি, ঝড়, হালকা অন্ধকার সবই ছিল এক অদ্ভুত সৌন্দর্যের অংশ। বয়স বাড়ার সাথে সাথে ভূততত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করলাম। পৃথিবীর বিভিন্ন প্রান্তের কিংবদন্তি, মৃত আত্মার অস্তিত্ব, প্যারানরমাল রিসার্চ সবকিছুতেই আমি ডুবে গেলাম। একসময় মনে হলো শুধু গল্প শুনলে হবে না, সত্যিই কি কিছু আছে? সত্যিই কি মৃত্যুর পর কোনো আত্মা পৃথিবীতে আটকে থাকে? একসময় এই কৌতূহল ভয়কে ছাড়িয়ে গেল, আর ঠিক সেই কৌতূহলের টানেই একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আর নয়, এবার সরাসরি মুখোমুখি হতে হবে। আমি তখনও জানতাম না সেই সিদ্ধান্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠবে। বাংলার উত্তরের এক প্রত্যন্ত অঞ্চলে একটি পাহাড় আছে, স্থানীয়দের কাছে যার নাম অন্ধকার পাহাড়। নামটির পেছনে গল্প ভয়ঙ্কর। কেউ বলে পাহাড়ে নাকি মাঝরাতে ভেসে বেড়ায় এক কালো ছায়া, যে কাছে গেলেই মানুষের দেহ জমে যায়। কেউ বলে সেখানে বহু বছর আগে এক নারী আত্মহত্যা করেছিল, আর তার আত্মা নাকি এখনো শান্তি পায়নি। গল্প অনেক শুনেছি, কিন্তু কেউ কখনো সেখানে গিয়ে সত্য জানতে চায়নি। তাই ঠিক করলাম, সেই পাহাড়েই হবে আমার প্রথম অনুসন্ধান। ক্যামেরা, মাইক্রোফোন, টর্চ সব প্রস্তুত। ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ প্যারানরমাল ইনভেস্টিগেশনও হবে এটিই। স্থানীয়রা আমাকে থামানোর চেষ্টা করল। রাতে ওদিকে যাইও না দাদা, কুকুর পর্যন্ত ওদিকে যেতে চায় না। সেদিন এক ছেলেকে খুঁজে পাওয়া গেল না, রাতে ওদিকে গিয়েছিল। ওখানে নাকি আলো জ্বলে মাঝে মাঝে, কিন্তু কাছে গেলে বোঝা যায় ওটা আলো না। তাদের ভয় পাওয়া কণ্ঠস্বরও আমাকে টলাতে পারেনি, বরং উত্তেজনা আরও বেড়ে গেল। সন্ধ্যা নামার আগেই পাহাড়ের দিকে যাত্রা শুরু করলাম। পাহাড়ের পাদদেশে পৌঁছাতে পৌঁছাতে সূর্য প্রায় ডুবে গেছে। চারপাশ অদ্ভুত নীরব, গাছগুলো যেন বাতাসে দুলছে না, স্থির। কানে শুধু নিজের নিঃশ্বাস আর পায়ের শব্দ। টর্চ জ্বালালাম, ক্যামেরার রেকর্ডিং শুরু। সেই মুহূর্তেই বুঝতে পারলাম আমি আর শহরের নিরাপদ দুনিয়ায় নেই। মাটির পথ সরু, চারপাশে ঘন বনে ভূতের মতো দাঁড়িয়ে থাকা গাছ। মাঝে মাঝে অদ্ভুত শব্দ, কখনো মনে হয় দূরে কেউ ফিসফিস করছে, কখনো মনে হয় পাতার নিচে কিছু নড়ছে। এইসব শব্দকে উপেক্ষা করে এগোতে লাগলাম। কিন্তু ঠিক যখন ভাবলাম ভয় কেটে গেছে, হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে বয়ে গেল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে শ্বাস ফেলল কানে। থেমে গেলাম, চারপাশে তাকালাম, কেউ নেই, সত্যিই কেউ নেই। নিজেকে বোঝালাম ভাবনার ভুল, কিন্তু অন্তরের একটা কণ্ঠ তখনই প্রথম সতর্ক করল, একা এসেছো, কিন্তু ফিরতে পারবে তো? আধা ঘন্টা পাহাড়ি পথ পেরিয়ে এক জায়গায় পৌঁছালাম যেখানে বড় একটি পাথরের গুহা দেখা গেল। স্থানীয়দের মতো অনুযায়ী এখানেই নাকি সব ঘটনার উৎস। ক্যামেরা সামনের দিকে তুলে বললাম, বন্ধুরা, যদি কেউ সত্যিই এখানে থাকে, তুমি কি আমার সাথে যোগাযোগ করতে পারো? তোমাকে ভয় দেখাতে আসিনি, শুধু জানতে চাই তুমি আছো কিনা। কয়েক সেকেন্ড কিছুই হলো না। তারপর টর্চের আলো হঠাৎ এক মুহূর্তের জন্য নিভে গেল। আমি থমকে গেলাম। আলো জ্বলে উঠল আবার। একই জায়গায় দাঁড়িয়ে থাকা সেই গুহার মুখ, সেই অন্ধকার। মনে হলো গুহার গভীর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি ভিতরে 2 পা এগোতেই মাটির ওপর কিছু একটা নড়ল। নিচে আলো ফেলতেই দেখি একটা পুরনো লাল কাপড়, তার ওপর শুকনো রক্তের মতো দাগ। হৃদস্পন্দন বেড়ে গেল। ঠিক তখনই ফিরে যা, কানে ভেসে এল এক ক্ষীণ নারীকণ্ঠ। আমি লাফিয়ে পিছনে ফিরে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই কণ্ঠ সত্যিই ছিল। আমি শপথ করে বলতে পারি সেটা আমার কল্পনা নয়। কয়েক ঘন্টা ব্যয় করলাম জায়গাটির ভিডিও ধারণ করতে, কিন্তু যতই সময় এগোচ্ছিল ততই অস্বাভাবিক লাগছিল চারপাশ। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল।
ব্যাটারি সম্পূর্ণ চার্জ থাকা সত্ত্বেও। এটা কোনো ভালো সংকেত নয়। অতিপ্রাকৃত ঘটনার সময় ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হওয়া খুবই সাধারণ। আমি আবার চেষ্টা করলাম। ক্যামেরা ভয়ানক এক স্ট্যাটিক সাউন্ড করে চালু হলো। আর ঠিক তখনই স্ক্রিনে ঝাপসা একটা মুখ দেখা গেল। নারীর মুখ, চুল এলোমেলো, চোখ ফাঁকা, যেন মৃত। চমকে কামরা ঝাঁকিয়ে নিলাম। ছবি মিলিয়ে গেল। আমার শরীর কাঁপছিল। আমি বুঝলাম এটা আর সাধারণ অনুসন্ধান নয়। এখানে সত্যিই কেউ আছে। রাত তখন গভীর, চাঁদ দেখা যায় না, মেঘে ঢাকা। হঠাৎ পাহাড় জুড়ে শব্দ, যেন কেউ হাঁটছে। এক নয়, একাধিক পদধ্বনি। আমি টর্চ জ্বালিয়ে অন্ধকারে আলো ফেললাম। দূরে একটা সাদা ছায়া, গভীর অন্ধকারে হালকা ঝাপসা, তারপর আরেকটা, তারপর আবার। ধীরে ধীরে তারা এগিয়ে আসতে লাগলো। আমি স্তব্ধ। কোনো মানুষের হাঁটার মতো নয়। ওগুলো ভাসছে, মাটির ওপরে 1-2 ইঞ্চি ভেসে চলছে। তখনও আমি পিছু হটিনি। কিন্তু যখন সেই মাঝের ছাটা মুখ তুলল, আমি দেখলাম তার চোখ নেই, ফাঁকা গর্ত, মুখ বিকৃত, ঠোঁট নেই, যেন মৃত্যুর পর দগ্ধ মুখমণ্ডল। এক মুহূর্তের জন্য আমি বিশ্বাস করলাম আমি সত্যিই আর বাঁচব না। নিজের দেহের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। পাহাড়ের পথ ধরে দৌড়াতে শুরু করলাম। পেছনে থেকে সেই ভয়ঙ্কর ফিসফিসানি, ফিরে যা, ফিরে যা। চলতে চলতে মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। চাঁদের আলোহীন রাতে, ঘন বন, নড়াচড়া করা ছায়া, যেন পাহাড়টা পুরোটা জীবন্ত। একসময় টর্চ হাত থেকে পড়ে গেল। আলো নিভে গেল, পুরো অন্ধকার। হঠাৎ পেছনে থেকে আমার কাঁধে ঠান্ডা একটা হাত, বরফের মতো ঠান্ডা, সাথে এক ভ্যাপসা পচা গন্ধ। আমি দম বন্ধ হয়ে যাওয়ার মতো চিৎকার করে সামনে দৌড়ালাম। আলো দেখতে পেলাম, সম্ভবত গ্রাম। শেষ শক্তিটুকু জোগাড় করে সেখানে ছুটলাম। ঘুম ভাঙল স্থানীয় চিকিৎসকের ঘরে। আমি জ্বর নিয়ে অচেতন হয়ে গিয়েছিলাম। লোকজন বলল তারা আমাকে পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখেছে। আমার ক্যামেরা পাওয়া গেছে, কিন্তু ভাঙা। মেমোরি কার্ডে শুধু শো শো শব্দ, কোনো ভিডিও নেই। যেন কেউ ইচ্ছা করে সব মুছে দিয়েছে। আমি চুপ করেছিলাম, কারণ যে জিনিসগুলো দেখেছি সেগুলো কেউ বিশ্বাস করবে না। তবে একটা জিনিস নিশ্চিত, সেই পাহাড়ে কিছু আছে, অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা, যা মানুষের কাছে আসা পছন্দ করে না, যা সতর্কও করে, আর প্রয়োজন হলে আক্রমণও। ফিরে আসার পরও সেই নারীকণ্ঠ বারবার কানে ভাসত, ফিরে যা। কখনো গভীর রাতে ঘুম ভেঙে দেখি রুমের কোনায় দাঁড়িয়ে আছে এক সাদা ছায়া। চোখ নেই, মুখ নেই, ঠিক সেই পাহাড়ের নারীর মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল 3 সপ্তাহ পর।